अच्छे दिन आने वाला है। 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে চলে যাবে বিদেশ থেকে কালো টাকাগুলো নিয়ে আসতে পারলে, ফিরিয়ে আনতে পারলে। सौगंध मेरी मिट्टी की, ये देश बिकने नहीं दूंगा, ना खाऊंगा ना खाने दूंगा। बहुत हुई महंगाई का मार, अब की बार मोदी सरकार। 2022-এর মধ্যেই কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়া হবে, 2 কোটি বেকারের চাকরি দিয়ে দেওয়া হবে প্রতি বছরে, দেশে 100টা স্মার্ট সিটি তৈরি হবে। এসব প্রতিশ্রুতি দেওয়া নরেন্দ্র মোদী তথা বিজেপি আজ 2024-এর পর অস্তগামী সূর্যে পরিণত হয়েছে। আজ প্রবীর প্লাসে বলতে এলাম আমরা সে কথাই। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন প্রবীর প্লাসের 5টার প্রবচন অনুষ্ঠান। মিথ্যের বেশাতি করে মানুষকে বোকা বানিয়ে পৃথিবীর কোথাও কেউ দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। নরেন্দ্র মোদীও ব্যতিক্রম হবেন বলে মনে হচ্ছে না আর। অমিত শাহ বলেছিলেন আগলে 50 সাল তক বিজেপি সত্তা মে রহেগি, কিন্তু যা ডামাডোল শুরু হয়েছে দেশ জুড়ে, তাতে মোদীর এই 3.0 এই সরকার এবারের 5 বছর পুরো টার্ম থাকবে কিনা তা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কিন্তু শুরুটা তো এরকম ছিল না। দীর্ঘ কংগ্রেসের একঘেয়ে শাসনের পর আমাদের ভালো দিন এনে দেবার প্রতিশ্রুতি দিলেন মোদিজি। চোখের সামনে তুলে ধরলেন গুজরাট মডেল। দেশের মানুষের মনে আশা জাগলো, ভরসা জেগেছিল। দেশের অর্ধেকের বেশি মানুষ মাথাপিছু 15 লাখ টাকা করে পাবেন বলে খুশিতে একেবারে ডগমগ হয়ে উঠেছিলেন। সারা দেশে মানুষের দু চোখে স্বপ্ন লেপে দিয়ে 2014-এ ক্ষমতা এলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। চারিদিকে এই একটা ফিল গুড অনুভূতি। মানুষের সেই স্বপ্নের ঘোর কাটতে বেশি সময় লাগলো না, যখন তারই ডেপুটি অমিত শাহ বলে দিলেন 15 লাখ টাকা দেওয়ার ব্যাপারটা স্রেফ একটা জোক, স্রেফ একটা জুমলা। 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি ছিল নিখাদ একটা ঢপবাজি। কিন্তু 5 বছরের আগে তো নির্বাচিত সরকারকে কোনোভাবে ফেলে দেওয়া যায় না। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ নিঃশব্দে সেরে ফেলেছিলেন। এক, গুজরাটে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়কার সমস্ত আমলা, সমস্ত অফিসারদের দিল্লিতে নিয়ে এসে সমস্ত বড় বড় পদে বসিয়ে দিলেন। রিজার্ভ ব্যাংক, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন থেকে শুরু করে পুরো সরকারটাকেই প্রায় গুজরাটিকরণ করে ফেলেছিলেন। আর 2 নম্বর হলো এই টেলিভিশন ব্যবসায়ী থেকে শুরু করে আদানি আম্বানিদের মতন বড় বড় কর্পোরেট সংস্থাগুলোকে বিরাট শক্তিশালী তিনি করে তুলেছিলেন। আরো একটা কাজ তিনি দেশ জুড়ে করলেন। শুধু নিজের ছবি দিয়ে প্রচার করে তিনি বোঝালেন মোদিই সব, তিনিই সব। বাকি সরকারের অন্যান্য দফতর, বিজেপির অন্যান্য নেতা, এমনকি আরএসএস পর্যন্ত তার কাছে অপ্রাসঙ্গিক। তবে ভারতীয় মিডিয়া এ ব্যাপারে মোদীকে আনকন্ডিশনাল একটা সাপোর্ট তখন দিয়েছিল, এখনো দিয়ে যাচ্ছে। মোদী প্রায় ঈশ্বরের উচ্চতায় বিরাজমান হলেন। যে মোদী একসময় বিজেপির অন্যতম সম্পদ ছিলেন, সেই মোদী কি এখন বিজেপির অন্যতম বোঝা হয়ে দাঁড়িয়েছেন? কেন বলছে এই কথা? এই কথার উত্তর তো দেবই, কিন্তু সবার আগে নরেন্দ্র মোদী বিজেপিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণের ফলে বিজেপি কিভাবে সারা দেশেই দুর্বল হয়ে পড়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার। দেখুন, মোদীজি দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, দীর্ঘ সময়কাল তিনি ছিলেন মুখ্যমন্ত্রী, এবং গুজরাটের স্বাধীনতা গুজরাট রাজ্যটাই স্বাধীনতার অনেক আগে থেকেই একটা সমৃদ্ধশালী রাজ্য অর্থনৈতিকভাবে। গুজরাটিরা মূলত ব্যবসায়ীর জাত। তাদের জীবনযাপনের বেশিরভাগেরই একটাই লক্ষ্য, সেটা হচ্ছে টাকা কামানো। বাঙালিরা যেমন দেশের জন্য জীবন দেয়, বিভিন্ন ক্ষেত্রে নোবেল নিয়ে আসে, গুজরাটিরা একইভাবে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগারের পথেই ব্যস্ত হয়ে থাকতে ভালোবাসে। এটা মোটেও অন্যায় কিছু না, টাকা রোজগারটা অন্যায় না। গুজরাটকেই নোবেল নিয়ে আসতে হবে বা কোনো বাড়ুজ্যে কিংবা কোনো দাসবাবুকে আম্বানি আদানির মতন বিত্তশালী হতে হবে, এমন কথা তো কোথাও লেখা নেই। যতটা মেধা খাটাতে হয় এই সাহিত্য সৃষ্টি করতে,
বা একটা গানে সুর দিতে রোজগারের জন্য কিন্তু ততটাই মেধার প্রয়োজন হয়। এই প্রসঙ্গে মহানায়ক উত্তম কুমারের আত্মজীবনী আমার আমি, তাতে একটা কথা খুব মনে পড়ছে। উত্তম কুমার বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে সব রকম প্রতিভা দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার মধ্যে থেকে যে কোনো একটাকে ঘষা মাজা করে জাগিয়ে তুলতে হয়। গুজরাটিরা তাদের আর্থিক বিষয়গুলোকে যদি জাগিয়ে থাকে বা জাগিয়ে তুলে থাকে, সেটাকে নৈতিকতাহীনতা বলে আমরা কিছুতেই সমর্থন করতে পারি না। এইরকম একটা বৈভবশালী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী যে একজন সফল মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন বা চিহ্নিত হবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওই রকম একটা আর্থিকভাবে সমৃদ্ধশালী রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী হন না কেন, যিনি মুখ্যমন্ত্রী হন, সাফল্য তার কপালে এমনিই জুটে যাবে। কারণ আজকের এই ভোগবাদী জীবনে অর্থই কিন্তু এখন প্রধান গুরুত্ব পায়। আপনার বাড়ির বাচ্চা কত ভালো ছবি আঁকছে বা কত ভালো গান গাইছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনার বাড়ির বাইরে একটা 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে কিনা, আর বাড়ির ভিতরে 55 ইঞ্চি এলইডি টিভি আছে কিনা, ঘরে ঘরে এয়ার কন্ডিশনার মেশিন লাগানো আছে কিনা। এই কবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল নিয়ে এসেছেন, সেটা ধুয়ে বাঙালি আজও কিন্তু জল খেয়ে খেয়ে চলেছে। আজকের দিনে নোবেল পাওয়া নিয়ে বিশেষ কেউ মাথাই আর ঘামায় না। এখন যার যত টাকা, সেই তত সম্মানের অধিকারী। ওসব শিল্প, সাহিত্য, নাটক, চারুকলা নিয়ে সমাজের 1% মানুষও কিন্তু এখন আর ভাবেন না। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে গুজরাটের উন্নয়ন নিয়ে সারা পৃথিবীর কাছে এমন একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখালেন সবাইকে যে ভাইব্রেট গুজরাট, সেটা সারা দেশের মানুষ অবাক হয়ে দেখলেন। দেখলেন এক বৈভবশালী রাজ্যকে, যেখানে কোনো অভাব নেই, সবাই বড় বড় অট্টালিকায় থাকে, দামি দামি গাড়িতে চাপে, কিন্তু বাস্তব চিত্রটা লুকিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মোদী। আজও গুজরাটে পানীয় জল আনতে গ্রামের মহিলাদের কয়েক মাইল হাঁটতে হয়। আজও কিন্তু গুজরাটে বেকারত্ব চরমে। বন্যা হলে আজও গুজরাটের শহরগুলো ভাসে। খরা, ভূমিকম্প ইত্যাদি হলে গরিব মানুষগুলোই মারা যায়। এই গ্রামীণ গুজরাটটাই হচ্ছে আসল গুজরাট, বড় গুজরাট। আহমেদাবাদ, ভুজ, সুরাটের মতন শহরের বাহ্যিক চাকচিক্যের আড়ালে যে হতদরিদ্র গুজরাট রয়েছে, সেটাকে নরেন্দ্র মোদী লুকিয়ে রাখলেন খুব সন্তর্পণে। তার দেশের মানুষের কাছে আদর্শ মুখ্যমন্ত্রী হয়ে ওঠার পেছনে মিডিয়ার অবদান ছিল সবচেয়ে বেশি। আরএসএস বিজেপির এই নরেন্দ্র মোদীর ইমেজকে কাজে লাগিয়ে তাকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে লোকসভা নির্বাচনে নামলো, এবং বলাই বাহুল্য তারা যতটা প্রত্যাশা করেছিলেন তার চেয়েও বেশি সাফল্য পেয়ে গেলেন। প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আমাদের আজকের কাহিনীর শুরু কিন্তু এখান থেকেই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন 5 স্টার প্রবচন। মোদী প্রধানমন্ত্রী হবার আগে থেকেই হয়ে গেলেন স্বপ্নের সওদাগর। নানা প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে দিতে থাকলেন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সমুদ্র হিমাচল। আচ্ছে দিন আসবে, এই প্রত্যাশাতেই, এই আশাতেই মানুষ প্রধানমন্ত্রী করলেন নরেন্দ্র মোদীকে। অবশ্য লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীরাও কিন্তু তাই চেয়েছিলেন, যাতে মোদী প্রধানমন্ত্রীর মুখ্য চেহারা হয়ে ওঠে। আর মোদী দেশের মানুষের সাথে, দেশের মানুষের মনে বহু আশার আলো জেলে গুজরাট মডেল দেখিয়ে প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হয়েই প্রথম যে কাজটা তিনি করলেন, সেটা হচ্ছে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীদের ছেঁটে ফেললেন।
তিনি যে কারোর প্রতি কৃতজ্ঞ নন সেটা কিন্তু বুঝিয়ে দিলেন একেবারে গোড়াতেই। একে একে প্রশাসনের সর্বস্তরে বসিয়ে দিলেন গুজরাটি ভাই বেরাদারদের। ধীরে ধীরে রাস আলগা হতে থাকলো আরএসএস এর। যতটা রাস আলগা হলো আরএসএস এর, ততটাই জাঁকিয়ে বসতে শুরু করলো গুজরাট লবি। তার সব সময়ের ছায়াসঙ্গী অমিত শাহকে পাশে নিয়ে সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি এইসব সংস্থাগুলোর যথেচ্ছ ব্যবহার করলেন, বিচার ব্যবস্থার একাংশের যথেচ্ছ ব্যবহার করলেন এবং মিডিয়ার প্রায় পুরোটাই ব্যবহার করে ফেললেন। মোদির অবাস্তব অবৈজ্ঞানিক কথাগুলোকেই বাণীর মতো প্রচার করতে লাগলো গদি মিডিয়া। ওদিকে গোকুলে ধীরে ধীরে বাড়তে শুরু করলো আরো দুই গুজরাটি, একজন মুকেশ আম্বানি আর দ্বিতীয়জন অবশ্যম্ভাবীভাবে গৌতম আদানি। দেশের প্রায় সব সম্পদ জলের দরে বিক্রি করতে শুরু করলেন মোদি এবং শাহ এই দুই গুজরাটি ব্যবসায়ীর কাছে। খনি থেকে শুরু করে সমুদ্র বন্দর, বিমানবন্দর সব চলে গেল এই দুই গুজরাটি ব্যবসায়ীর হাতে। বাদ গেল না বড় বড় বেসরকারি সংস্থাও। ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্সকে হাতিয়ার করে বড় বড় যে লাভজনক বেসরকারি সংস্থা ছিল সেগুলোও পকেটে পুড়ে দিল আদানি আম্বানিরা। এখন এই মুহূর্তে যদি আদানি আর আম্বানি কোনো একটা কারণে দেশ ছেড়ে চলে যায়, দেশের অর্থনৈতিক কাঠামোটাই ভেঙে পড়বে, দেশটা একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সজ্ঞানে দেশটাকে কিন্তু বিক্রি করে দিয়েছেন আদানি আম্বানিদের হাতে। একদিকে তিনি বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে ধর্মের আফিমে বুঁদ করে রেখে চুপি সারে আদানি আম্বানিদের কাছে বেচে দিলেন যত কিছু দেশীয় সম্পদ ছিল প্রায় সবটাই। তবে সব খারাপের মধ্যেও সব খারাপের যেমন একটা শেষ থাকে, সব ভালোরও কিন্তু একদিন শেষ হয়। মোদির ভালো দিন শেষ হয়ে গেছে এই 10 বছরের মধ্যেই। 10টা বছরের মধ্যে মোদি ভালো দিন শেষ। 2024-এর নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতেন মাঝি, চন্দ্রবাবু নাইডুদের মতন পল্টুরামদের সাহায্য নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন হোক বা পরপর দুবার প্রধানমন্ত্রী হোক, মোদীকে কিন্তু কখনো কারোর মুখাপেক্ষী হয়ে সরকার চালাতে হয়নি। তার উল্টো দিকে থাকা বিরোধীদের অবস্থাও ছিল কিন্তু একেবারে দুর্বল। নিজেদের মধ্যে লড়াই, খাওয়াখাই, কে কার চেয়ে বড় নেতা হবে, এই নিয়েই বিরোধী দলগুলো তখন ব্যস্ত ছিল। যখন তারা এইভাবে ব্যস্ত ছিল, তখন একের পর এক রাজ্যের বিধায়ক, নেতা টপাটপ কিনে ধপাধপ বিরোধী সরকারগুলোকে ফেলে ঝপাঝপ সরকার গড়ে নিচ্ছিল বিজেপি। ব্যতিক্রম ছিল দক্ষিণের রাজ্যগুলো আর আমাদের পশ্চিমবঙ্গ। বাকি প্রায় সারা দেশটাই গেরুয়া হয়ে উঠেছিল তখন। এখন তো ভোট চুরির আকাট্য প্রমাণ দেখছি। 2024-এর নির্বাচনে এই ভোট চুরি না হলে বিজেপির হয়তো সরকার গড়াই হতো না। এখন তো সেটাই মনে হচ্ছে। যাই হোক, দেরিতে হলেও বিরোধীরা বুঝেছেন যে লড়াইটা এবার একসাথেই লড়তে হবে, এক সুরেই সুর মেলাতে হবে সব বিরোধীকে। যেদিন থেকে বিরোধীদের এই বিলম্বিত বোধের উদয় হলো, সেদিন থেকেই কিন্তু ডাউনফল শুরু হলো নরেন্দ্র দামোদর দাস মোদীর। রাজনীতিতে ক্ষমতা কারুর চিরস্থায়ী হয় না। উত্থানের সাথে সাথে পতনের আশাটাও কিন্তু অনিবার্য। কিন্তু নরেন্দ্র মোদী এই চিরন্তন সত্যটাকে ভুলে গিয়েছিলেন একেবারেই। দেশের সর্বোচ্চ ক্ষমতা পেয়ে একদিকে যেমন তাদের মাতৃ সংগঠন আরএসএসকে উপেক্ষা করেছিলেন, অন্যদিকে বিভিন্ন এজেন্সি আর বিচার ব্যবস্থার একটা অংশকে কাজে লাগিয়ে নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে আরো বেশি ক্ষমতা এবং নাম যশের জন্য বিরোধীদের প্রায় সবাইকেই চোর প্রমাণ করে নিজে একটা মাসিহা বা ফারিস্তা টাইপের ইমেজ বানাচ্ছিলেন। কিন্তু তিনি সম্ভবত ভুলেই গিয়েছিলেন যে দেশের 60-65% মানুষ তখনও তার বিপরীত মেরুতে অবস্থান করছে। কখনো নিজের টাকা তোলার জন্য সাধারণ মানুষকে হয়রান করেছেন, লকডাউন করে পরিযায়ী শ্রমিকদের হয়রান করেছেন নিদারুণভাবে, সে কথা ভাবলে আজও চোখে জল আসে। বেকারত্বের জ্বালায় যুবক যুবতীরা হয়রান হচ্ছেন, মূল্যবৃদ্ধির চোটে মধ্যবিত্তের থালায় টান পড়েছে, তারা হয়রান হচ্ছেন। বয়স্ক মানুষের জমানো অর্থের সুদ কমিয়ে দিয়েছে, তারা হয়রান হচ্ছেন।
কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাননি, তারা হয়রান হচ্ছেন, নতুন কোনো শিল্প আসেনি। আর মোদিজি লাভবান করে গিয়েছেন দুজন ব্যবসায়ীকে। নিজে দামি পোশাক পরেছেন, দামি খাবার খেয়েছেন, দামি দামি প্লেনে চেপেছেন, দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন। 2024-এ এসে মানুষ দেখলেন যে তাঁরা প্রায় নিঃস্ব, কিচ্ছু পাননি। আর ফুলে ফেঁপে উঠেছে হাতে গোনা মাত্র কয়েকজন ব্যবসায়ী গোষ্ঠী। যে মিডিয়া তার বিপরীতে অবস্থান নিয়েছে, তিনি মোদিজি তাদেরও শেষ করবার সব রকম চেষ্টা করেছে। দেশের সংখ্যালঘু মানুষকে তৃতীয় শ্রেণীর মানুষে পরিণত করে দিব্যি চলছিলেন। তবে ধাক্কাটা এলো 2024-এর নির্বাচনে। ভোটার তালিকায় জালিয়াতি করেও 400 পার তো ছেড়েই দিন, 240-এই আটকে যেতে হলো মোদিকে, এবং কয়েকজন পল্টুরামের সহায়তায় সরকার গড়ে নিজের নিশ্চিত নিশি যাপনের সুদিনটা তিনি হারিয়ে ফেললেন। আজ অমুক শরিক ছেড়ে যেতে চাইছে, তো তাই তাকে অত টাকা দিয়ে আটকাও। কাল তমুক শরিক ব্ল্যাকমেল করছে, তাকে অতগুলো সিট ছেড়ে দাও। তার উপর আছে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, কে স্ট্যালিন, যেভাবে একযোগে কোমর বেঁধে নেমে পড়েছেন ইডি সিবিআই এর সমস্ত ভয়কে উপেক্ষা করে। তাতে মোদিজি রাতে কতটা ঘুমোতে পারছেন সেটা আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না। রাতের ঘুম চলে গিয়েছে মোদির। সব মিলিয়ে মোদির আচ্ছে দিন শেষ করেছেন মোদি নিজেই। বিলাসবহুল জীবনযাপন, কাউকে তোয়াক্কা না করা, ডোন্ট কেয়ার একটা ভাব, বিরোধীদের কণ্ঠস্বরকে দমিয়ে দিতে গিয়ে 2024-এ এই সেপ্টেম্বর মাসে এসে মোদির জনপ্রিয়তা ঝড়ের বেগে নামতে শুরু করেছে। এখন 32% কাছাকাছি এসে ঠেকেছে, এবং প্রতিদিন প্রতিদিন এই গ্রাফটা কিন্তু একটু একটু করে নামছে। এখান থেকে উদ্ধার পেতে মোদি সাজুটিকে এমন কিছু একটা করতে হবে যা আগে কেউ কখনো করেনি। শুধু জিএসটি কমিয়েই কিন্তু এবার আর কাজ হবে না, দেশপ্রেম দেখিয়ে কাজ হবে না, হিন্দু মুসলমান বিভাজন করে কাজ হবে না। আমরা কিন্তু মোদির সেই খারাপ দিন দেখতে পাচ্ছি। আপনারা কি বলেন এই বিষয়ে? কমেন্ট করে লিখে জানান আমাদের। এই বেলায় পর্যন্তই, দেখা হবে রাত ঠিক 8টায় এক্স ফ্যাক্টরে, এনকে ডিজিটালের পর্দায়। সকলে ভালো থাকবে। নমস্কার।